আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত উদ্বোধক, অত্যন্ত আমার প্রিয় মানুষ, যার কলেজে আমি আজ থেকে কয়েক বছর আগে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের প্রোগ্রাম করেছিলাম, ডক্টর মশিউর রহমান মৃধা স্যার। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সংগ্রামী আমার বায়ক অধ্যক্ষ মাইনুদ্দিন। উপস্থিত আছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সম্মানিত মহাসচিব জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সহ এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, নরসিংদী জেলা বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার, সহকারী সুপার সহ অন্যান্য শিক্ষক মন্ডলী, সকলকে আজকের এই প্রোগ্রামে আপনাদের প্রত্যেকে জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাচ্ছি। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এই জন্য যে আমরা আমাদের এই যে হারানা না মানা, এই যে 10 দিনের যে আন্দোলনটি বিভিন্ন রকমের ষড়যন্ত্রকে মোকাবেলা করে, বিভিন্ন রকমের চাপকে মোকাবেলা করে আমরা সুশৃঙ্খলভাবে একটি চমৎকার আন্দোলন মাধ্যমে আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আমরা আল্লাহ তাআলার রহমতে ফিরে আসতে আমরা পেরেছি। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা এসেছি আমরা সবাই জানি যে আমরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত। এমপিভুক্ত শিক্ষকরা শুধু বঞ্চিত না, আমরা দেখেছি যে এমপিভুক্ত শিক্ষকরা ছিল কাণ্ডারিহীন। আমি যখন শিক্ষকতা পেশায় আসি আমি তখন আফসোস করতাম যে আমাদের এত মানুষ, বাংলাদেশের সবচেয়ে বেশি জনগোষ্ঠীর একটা পেশা, আমরা পেশাজীবী। আমাদের প্রায় 6 লক্ষাধিক শিক্ষক পরিবার, যার সদস্য যদি আমরা আনুমানিক আমরা বলি প্রায় 30 থেকে 40 লক্ষ লোকের পরিবার আমাদের, অথচ আমরা সবচেয়ে বেশি বঞ্চিত। আমাদেরকে নিয়ে আমাদের যারা শিক্ষক নেতৃবৃন্দ কেন আমাদের এই সমস্ত বঞ্চনা নিয়ে, আমাদের এই সমস্ত যে বঞ্চিত হওয়ার যে বিষয়গুলো নিয়ে তারা কেন কথা বললেন না, এরকম একটা আফসোস আমি শিক্ষকতা পেশায় আসার পরে কাজ করতাম। তো আমরা সেই জায়গা থেকে মূলত আমাদের নেতৃবৃন্দের তাদের যে নির্লিপ্ততা, শিক্ষকদের এই বঞ্চনার ব্যাপারে তাদের নির্লিপ্ততার জায়গা থেকে আমরা কিন্তু মাঠে এসেছি। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা 2018 সালে বাংলাদেশের ইতিহাসে শহীদ মিনারে টানা 20 দিন আন্দোলনের মাধ্যমে এমপিভুক্ত শিক্ষকদের জন্য বিগত 50 বছরের ইতিহাসে প্রথমবারের মতো ইনক্রিমেন্ট এবং বৈশাখী ভাতা আমরা এনে দিয়েছি। আজকে এই ইনক্রিমেন্টের মাধ্যমে আজকে আপনারা যারা প্রধান শিক্ষক আছেন আপনারা নিজেরা একটু ক্যালকুলেশন করে দেখেন আপনাদের বেতন ভাতাদি কতটুকু বৃদ্ধি পেয়েছে। আমি যদি প্রিন্সিপালের কথা বলি, কলেজের প্রিন্সিপাল, ডিগ্রি কলেজের অথবা আমাদের ডিগ্রি মাদ্রাসার যে প্রিন্সিপাল, তারা 50,000 টাকা স্কিলে আপনার যোগদান করে আজকে এই কয়েক বছরে ইনক্রিমেন্টের মাধ্যমে তাদের বেতন 70,000 টাকায় উপনীত হয়েছে। এটা শুধু 70,000 না, তিনি যখন অবসরে যাবেন কল্যাণ এবং অবসর থেকে তিনি অতিরিক্ত আরো 20 লক্ষ টাকা পাবেন। এটা শুধু একটা আন্দোলন ছিল না, আমরা আমাদের এই আন্দোলনের মাধ্যমে ইনক্রিমেন্টের ব্যবস্থা আমরা করেছি, আমরা বৈশাখী ভাতার ব্যবস্থা করেছি। এরপরে আপনারা জানেন আমরা বাংলাদেশের ইতিহাসে অনেক আন্দোলন করেছি। আমরা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ঈদুল ফিতরের দিন মাউসি মসজিদে নামাজ আদায় করে আমরা আমাদের প্রেস ক্লাবে আত্মীয় স্বজন, আপনজন, স্ত্রী সন্তানদেরকে রেখে ঈদের দিন কতটা অসহায় হলে একজন শিক্ষক প্রেস ক্লাবে পড়ে থাকতে পারে গোটা বিশ্ববাসীকে আমরা জানিয়েছি। আমরা যখন দেখলাম যে প্রেস ক্লাবের আন্দোলনও কাজ হলো না, আমাদের ঈদের নামাজ পড়েও আমাদের কাজ হলো না, আমরা পরবর্তীতে প্রায় শতাধিক এমপি মন্ত্রীকে আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা নরসিংদীতেও বেশ কয়েকজন এমপিকে আমরা স্মারকলিপি দিয়েছি, আপনাদের যে মন্ত্রী ছিলেন তাকে আমরা স্মারকলিপি দিয়েছি। আমাদের উদ্দেশ্য ছিল যে যদি এমপি মন্ত্রীরা যদি সংসদে আমাদের কথাগুলো বলেন, হয়তোবা আমাদের বিষয়ে সরকারের কিছুটা সিম্পিতি তৈরি হবে। আমাদের এই উদ্যোগের কারণে বাংলাদেশের
এমপিভুক্ত শিক্ষকদেরকে নিয়ে কখনো জাতীয় সংসদে কথা হয়েছে আমি জানি না। অন্তত আমার এই বয়সে, আমার শিক্ষকতার বয়সে আমি কখনো জানি না। কিন্তু আমরা যখন এমপি এবং মন্ত্রীদের বাসায় দিন কি দিন রাত কি রাত আমরা ছুটে গিয়েছি, আমার আশেপাশে যারা আছেন প্রত্যেকেই কোথাও না কোথাও আমার সঙ্গী হয়েছেন। এই ছুটে চলার কারণে এই বাংলাদেশে প্রথমবারের মতো 1 ডজন এমপি মহান জাতীয় সংসদে তৎকালীন প্রধানমন্ত্রীকে এমপিভুক্ত শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছিল। ভাইয়েরা আমার, এরপরেও সরকার আসলে ভ্রুক্ষেপ করেনি, কারণ সরকার ওই সময় বড় বড় যে রাজনৈতিক দল ছিল তাদেরকে আপনারা আসলে ওই রকম ভাবে বিবেচনায় নিত না। তাদের মাথায় ডিক্টেটরশিপ মাথায় বসেছিল, যার কারণে তারা আসলে কাউকে পাত্তা দেয়নি, যার পরিণাম আজকে তাদেরকে ভুগতে হচ্ছে। আজকে আমাদের যে দুজন শিক্ষামন্ত্রী যাদেরকে আমরা পেয়েছি, জনাব ব্যারিস্টার নওফেল সাহেব এবং আমাদের ডক্টর দীপিমণি, আমার শিক্ষকরা এই রমজান মাসে রমজান মাসের রোজা রেখে মাগরিবের নামাজের আগে তার বাসার সামনে দাঁড়িয়েছিল। মানুষ যদি হইতো অন্তত সে ওই দিন আমার শিক্ষকদের জন্য ইফতারির ব্যবস্থা করত। মানুষ তো কুকুর বিড়ালেরও খাবারের ব্যবস্থা করে। ওই দীপমণির সাথে সাক্ষাতের জন্য বারবার আমরা চেষ্টা করেছি, আমাদের তো সাক্ষাৎ দেয়নি। আমার যে সহযোদ্ধারা রোজা রেখে সারাদিন ইফতারের আগ মুহূর্তে তার বাসার সামনে অবস্থান নিয়েছিল, তাদেরকে সে কুকুর বিড়ালের মতো দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছিল। এর ফল আজকে দীপমণি জেলখানাতে আপনার বসে বসে আজকে পাচ্ছে, হয়তো আরো দীর্ঘদিন তাদেরকে পেতে হবে। আমরা চেষ্টা করেছি। আপনারা হয়তো মনে করতে পারেন যে অনেকেই যে আমরা মনে হয় আজকে মাঠে এসেছি, হঠাৎ করে আমরা আন্দোলন করেছি না, এই জন্য কথাগুলো আপনাদেরকে বলছি। আমরা 23 সালে 44 দিন শহীদ মিনারে প্রেস ক্লাবে আমরা টানা 44 দিন আমরা আন্দোলন করেছি। আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদেরকে হেড অফিসে নিয়ে যাওয়া হলো। যিনি পরবর্তীতে আপনার মন্ত্রী হয়েছিলেন শামসুন নাহার চাপা, তিনি আমাদের সাথে বসে তিনি আমাদেরকে বললেন যে আপনাদের ব্যাপার আমরা হাইকমান্ডের সাথে কথা বলবো। তিনি পর আমাদেরকে জানালেন যে আপনাদের যে দাবি দেওয়া আছে, এই দাবি দেওয়া না আদায়ের পিছনে আপনাদের শিক্ষকরাই দায়ী। নট অনলি দ্যাট, তিনি পরিষ্কারভাবে একজন শিক্ষকের নাম বলে দিলেন, তার কারণে আজকে আপনাদের এই দাবি দাওয়াগুলো পূরণ হচ্ছে না। আজকে কথা এসেছে অশিক্ষক, কুশিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক। আজকে এই অশিক্ষক, কুশিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষকরা আজকে যে ষড়যন্ত্র করছে, এমন তারা বিগত দিনে এমপিভুক্ত শিক্ষকদেরকে নিয়ে যারা এইভাবে আপনার ষড়যন্ত্র করেছে, প্রত্যেকে ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়েছে, ঠিক কিনা? আগামী দিনে আমাদেরকে ষড়যন্ত্র করার জন্য, আমাদের মাথা বিক্রি করার জন্য আরেকজন রেডি হয়েছিল। চিনেন নাকি আপনারা? চিনেন না আপনারা? সবাই চিনেন, নাম বলে আর দরকার নাই। রেডি হয়েছিল, কিন্তু শহীদ মিনারের আন্দোলন তাদের সব ষড়যন্ত্রকে আপনার নস্যাৎ করে দিয়েছে। এমপি মন্ত্রী হওয়ার যে স্বপ্ন ছিল সব আপনার শেষ হয়ে গিয়েছে। এখন নমিনেশনের জন্য সংবাদ সম্মেলনও করা শুরু করছে, দেখছেন কিনা আপনারা? লাভ নাই। বাংলাদেশের ইতিহাসে শহীদ মিনারের আন্দোলন এমপিভুক্ত শিক্ষকদের মধ্যে স্বাধীনতার পরে যে অভূতপূর্ব ঐক্য তৈরি করেছেন, আগামী দিনে এমপিভুক্ত শিক্ষকদেরকে ব্যবহার করে, সিঁড়ি হিসাবে ব্যবহার করে কাউকে এমপি মন্ত্রী হতে এই বাংলাদেশে আর কেউ হবে না ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, এখন জেলা পর্যায়ে আপনার ষড়যন্ত্র শুরু করছে আমাদের প্রোগ্রামগুলো যাতে বাস্তবায়ন না হয়। আমাদের এখানে যিনি সমন্বয়ক আছেন ওনাকে থ্রেট করেছেন, লাভ নাই, কোনো লাভ নাই। আমরা কোনো রক্তচক্ষুকে বই পাই না। আপনি জেলায় কি বই দেখাবেন? আমাদের জেলায় আপনি কি বই দেখাবেন? সকল গোয়েন্দা সংস্থার রক্তচক্ষুকে আমরা উপেক্ষা করে আমরা আমাদের দাবি আদায় করে বিজয়ের বেশে আমরা শহীদ মিনার থেকে আমাদের শ্রেণীর লক্ষ্যে ফিরে এসেছি। ভয় দেখি আল্লাহ পাবেন আমাদের। আপনারা ভয় ভেঙে দিয়েছেন, লাভ নাই। এখন আর এগুলো দিয়ে কাজ হবে না। প্রিয় ভাইয়ের আমার, আমরা বঞ্চিত হওয়ার কয়েকটা কারণ আমি আইডেন্টিফাই করেছি। এর মধ্যে একটা হচ্ছে আমরা যারা এমপিভুক্ত শিক্ষায় আছি, আমরা মনে করি যে এটুকু পাইছি এটুকু আলহামদুলিল্লাহ। এটা আমরা নিজেরা, উপদেষ্টা আমাকে একদিন বলতেছেন যে আপনি শিক্ষকদেরকে বেশি স্বপ্ন দেখান।
মানে এই শব্দটা ব্যবহার করছে, আমি অন ইয়ারে বলছি। আপনি বেশি স্বপ্ন দেখেন শিক্ষকদেরকে, অর্থাৎ শিক্ষকরা স্বপ্ন দেখুন, এটা ওনারা চাই না। কারণ বিগত সময়ে শিক্ষক নেতাদেরকে দিয়ে শিক্ষকরা যাতে স্বপ্ন না দেখতে পারে তাদেরকে আপনার কি করা হয়েছে, ওইভাবে আপনার তাদেরকে মোটিভেট করা হয়েছে যে আপনারা যা পান এটাই তো অনেক বেশি। আগে ওই যে কল্যাণ ট্রাস্টে ছিল, ওনার কাছে গেলে এগুলো নাকি বলতো যা পান এটাই তো অনেক বেশি আপনারা, এবং অনেক উনি বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন যে আপনারা যা পান এটাই অনেক বেশি। তো আমাদেরকে আসলে এমন ভাবে আপনার মোটিভেট করা হতো আগের সময়ে যে আমরা যা পাই এটাই বেশি। এই জায়গা থেকে আমাদেরকে বের হতে হবে। পারবেন আপনারা কি পারবেন? আমরা দুই দেশের শিক্ষাকে করছি, এই দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আমরাই করছি। আমরা যদি আমাদের এই পেশা থেকে আমরা নিজেরা যদি আমাদেরকে গুটিয়ে নেই, এই দেশকে কে করবে? আজকে রাজনীতিবিদ বলেন, আমলা বলেন, আপনার যাই বলেন, চেঞ্জ সেকশন বলেন, সবগুলো আমাদের এই শিক্ষকদের হাত দিয়ে গড়ে ওঠে, ঠিক কিনা? এখন আমরাই দেশের শ্রেষ্ঠ সন্তান, আমরাই সেরা। দেশকে গড়ার ক্ষেত্রে আমাদের যে কারো বড় ভূমিকা হতে পারে না। সুতরাং আমাদেরকে আমাদের প্রাপ্য ন্যায্য অধিকার আমাদেরকে দিতে হবে। আমরা জেগে উঠেছি এমপি মুক্ত শিক্ষকদেরকে আগামী দিনে আর কোনোভাবে দমিয়ে রাখা যাবে না, ন্যায্য অধিকার দিতেই হবে আপনাদেরকে। আপনাদের মনে আছে আমি শহীদ মিনারে বলছি যে প্রয়োজনে বাজেট চেঞ্জ হবে, উপদেষ্টা প্রয়োজনে যাবে, সচিব প্রয়োজনে যাবে, এমপি মুক্ত শিক্ষকদের দাবি আদায় ছাড়া শিক্ষকরা যাবে না, বলছি কিনা আপনাদের মনে আছে? এই স্লোগান আমাদের সবসময় হবে। আমরা মন্ত্রণালয়ে গেলে বলে বাজেট নাই, আগামী বাজেটে দেখবো, এগুলো আর চলবে না এখন বাংলাদেশে। আমরা এখানে আসছি কেন? আপনাদের ফুল নেওয়ার জন্য, গেস্ট না, এই জন্য আসি নাই। আমরা আগামী দিনে এমপি মুক্ত শিক্ষা নিয়ে একটা স্বপ্ন দেখছি। স্বপ্ন কি? আমরা চাই এমপি মুক্ত শিক্ষায় যত রকমের বৈষম্য আছে এগুলো সরকারকে দূর করতে হবে। এটার জন্য আমরা কাজ শুরু করেছি। আগামীকালকে আমাদের প্রোগ্রাম ফরিদপুরে, আমরা প্রতিদিন মানে 2টা প্রোগ্রাম করছি পুরো সময়। আমরা প্রত্যেকটি জেলায় সফর করব, প্রত্যেকটি জেলা এবং উপজেলায় আমরা জোটের কমিটি দেব। আমাদের জোটের যে 6টি সংগঠন তাদের কমিটি আছে, আমাদের নিজস্ব একটা ফোর্স আছে। এর বাইরে যারা আমাদের এই জোটের 6 সংগঠনে নেই তাদেরকে অ্যাকোমোডেট করে আমরা জোটের কমিটিটা দিচ্ছি। আমাদের যদি সারা বাংলাদেশে 64টা জেলায় যদি জোটের আপনার শক্তিশালী কমিটি থাকে, প্রত্যেকটি উপজেলায় যদি জোটের কমিটি থাকে, আমাদের 6টি সংগঠন আছে, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরাম, বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম, এই সংগঠনগুলো যদি আপনার আমাদের যদি প্রত্যেকের নিজস্ব কমিটি থাকে, যেমন আমার মাদ্রাসা ফোরামের প্রায় 45টি জেলা কমিটি আছে, 250 মতো উপজেলা কমিটি আছে। আমরা যদি আচ্ছা আজান শেষ হোক, মাগরিবের নামাজ আপনার সময় আছে, পড়া যাবে, আমরা হয়তো একটু 10 মিনিট সময় নিব। কেউ যায় না, কেউ না যায়। মাগরিবের সাউন্ডটা দেন, সাউন্ডটা করে দিতে বলেন। এটা সাউন্ডটা কোথায়? সাউন্ডটা দেন, সাউন্ড থেকে বলেন। হ্যালো, সাউন্ড সিস্টেমের সমস্যা হয়েছে, সাউন্ড সিস্টেমের একটু সমস্যা হয়েছে, দেখতেছে আজানটা শেষ হচ্ছে। আচ্ছা সকল সরকারি কর্মচারীদের
সাউন্ড নাই তো এটাতে। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আমরা আজানের জন্য অপেক্ষায় ছিলাম। তো আমি যে কথাগুলো বলছিলাম যে আমরা এমপিওভুক্ত শিক্ষকরা কেন বঞ্চিত, এগুলো আমাদের একটু আসলে একটু নিজেদের মধ্যে একটু আত্মসমালোচনা দরকার আছে। আমাদেরকে এভাবে বোঝানো হয়েছে যে আমরা যা পাই এটা আমাদের মানে যোগ্যতার চেয়ে অনেক বেশি। আপনি দেখেন আপনার প্রাইমারি যে আন্দোলন হচ্ছে কিছুদিন আগে আপনারা দেখেছেন, যদিও আমরা এটা সমর্থন দিয়েছি, তারা 10ম গ্রেড তাদেরকে দিয়ে দিচ্ছে, 11তম গ্রেড আপনার সহকারীদের। এখানে কিন্তু এসএসসি পাসও আছে। আমরা চাই ওনাদের হোক, আমি তার পক্ষে হোক, কিন্তু আমাদের এমপিওভুক্ত শিক্ষায় দেখেন আপনার বিএ পাস করে এন্ট্রি লেভেলে আপনার এখন কত 11তম নাকি 11তম দেখেন, অথচ বিএ পাস এমএ পাস সবাই, বিএর নিচে তো নাই, সব এমএ আবার বিএডও আছে। তো এখানে দেখেন আমাদের বৈষম্য। এরপরে আমাদের যে সমস্যা সেটি হচ্ছে আমাদের যে নেতৃত্ব, বিগত দিনে যেটা আমরা দেখেছি আমাদের যে নেতৃত্ব ছিল, এই নেতৃত্বের কারণে মূলত আমরা বঞ্চিত হয়েছি। কারণ আপনারা দেখেছেন বিগত সময়ে, আপনারাই বলেছেন, আমার বলার কিছু না এখানে, যে আন্দোলন যখন একেবারে তুঙ্গে তখন হঠাৎ করে আন্দোলন আপনার ইয়ে হয়, যে কি বলে আপনার এই যে ইয়ের মতো আপনার কি বলে বেলুনের মতো, বেলুন আপনার হঠাৎ করে যখন আপনার এটা কি করা হয়, আপনার ইয়ে করার পরে আপনার চুপসে যাওয়া হঠাৎ করে চুপসে যায়। এইরকম হয়েছে আমাদের বিগত দিনের আন্দোলনে। আমাদের এই আন্দোলন একটু শঙ্কা ছিল যে হয়তো এরকম কিছু হবে। আমরা এটা মানে একটা প্রমাণ আপনারা দিয়েছি, আমরা দেখেছি, সারা বাংলাদেশ সবাই দেখেছে। এটা কিন্তু ছোট বিষয় ছিল না। 500 টাকাকে আমরা প্রত্যাখ্যান করেছি, এরপরে মন্ত্রণালয়ে আমরা 5%কে প্রত্যাখ্যান করেছি। আমরা যখন প্রত্যাখ্যান করে আসি, আমাদের একটা শঙ্কা ছিল যে হয়তো আমাদেরকে গ্রেফতার করবে, কারণ সরকার মোটামুটি একটা পদক্ষেপ নিয়েছিল যে 5%-এর পরে না মানলে ওনারা হার্ডলাইনে যাবে। এবং আপনারা দেখেছেন ওনারা বিভাগীয় কমিশনার ডিসি সহ বিভিন্ন জায়গায় ওনারা ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে ওনারা আপনার আমাদের হাজিরাগুলো নেওয়ার জন্য, আপনারা দেখেছেন এগুলো। তো ওনারা কিন্তু ওনাদের উদ্দেশ্য ছিল যে ওনারা হার্ডলাইনে যাবে 5%-এর পরে। আমরা ওখান থেকে যখন আসি আমরা বলছি যে আমরা রিক্সা দিয়ে যাবো না, আমরা একসাথে হেঁটে হেঁটে শহীদ মিনারে যাবো। এবং আপনারা অনেকে দেখছেন যে আমরা হেঁটে হেঁটে শহীদ মিনারে আসছি। তো আমাদের উপদেষ্টা মহোদয় পরবর্তীতে যে বললেন যে আমরা 5% দিয়েছি সরকারের পক্ষ থেকে, আর 0.5%ও বাড়ানো সম্ভব না। এটা কি ভুলে গেছেন আপনারা? নিশ্চয়ই বলে যান নাই। তো ওখান থেকে টেনে আপনার 15%-এ নেওয়া হয়, এটা কিন্তু যেটাকে আপনি ছোটভাবে দেখার কোনো রকমের সুযোগ নাই, কোনো রকমের সুযোগ নেই। আপনি অনেরে আমি বলছি, জানার দরকার সবার। আজকে যারা মানে কলেজের প্রিন্সিপাল বা মাদ্রাসার প্রিন্সিপাল আছে, তারা ডিগ্রি করে, তাদের আপনার এই একই একটা আন্দোলনে তাদের বেতন কমপক্ষে 10 থেকে 11,000 টাকা বাড়বে। এবং যদি পে কমিশন হয় এবং এটা তো দ্বিগুণ হবে, তাহলে এটা প্রায় 20 থেকে 22,000 টাকা তাদের হবে। আনুপাতিক হারে প্রতিষ্ঠান প্রধান যারা আছেন, হেডমাস্টার, তাদের হয়তো একটু কম হবে, আর আস্তে আস্তে যারা নিচের দিকে যাবে হয়তো কম হবে। তো আমাদের যারা বেতন যাদের কম, স্কেল যাদের কম, তাদের ব্যাপারে কিন্তু আমরা দিয়েছিলাম যে মিনিমাম 3,000 টাকা দেওয়া। ওইটাও সরকার বিবেচনায় নিয়েছে, তারা কিন্তু 2,000 টাকা করেছে। এখন যারা আপনারা সহকারী শিক্ষক আছেন, এক সময় আপনারাও তো প্রধান শিক্ষক হবেন, এই সুযোগ সুবিধাগুলো আপনারাও পাবেন। তো সেই জায়গা থেকে এটা আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে। কারণ যেখানে 54 বছর হ্যালো যেখানে 54 বছর আমরা আসলে কোনো স্বপ্নই দেখতে পারি না যে আমরা পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া পাবো। আপনারা বলেন তো, আপনারা একটু বলেন, এই আন্দোলনের আগে আপনারা কোনোদিন স্বপ্ন দেখেছেন যে পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া পাবেন? কেউ স্বপ্ন দেখেন নাই। কিন্তু আমরা কিন্তু স্বপ্ন দেখেছি এবং স্বপ্ন আদায়ের জন্য কিভাবে কি করতে হবে পরিকল্পনা নিয়ে আমরা মাঠে নামছি। যার কারণে আমাদের ওখানে বক্তব্যটা ছিল যে প্রয়োজন আমাদের লাশ এখান থেকে যাবে, কিন্তু প্রজ্ঞাপন না নিয়ে আমরা যাবো না। আপনারা কখনো কি দেখেছেন যে বাংলাদেশের ইতিহাসে এমন হয়েছে যে আন্দোলন শেষ হওয়ার পরে প্রজ্ঞাপন হাতে নিয়ে মন্ত্রণালয় থেকে এসেছে? এরকম কোথাও দেখেছেন? এটা বাংলাদেশের ইতিহাসে এক অনন্য নজির ছিল। আলোচনা করেছি মন্ত্রণালয়, আলোচনার পরে প্রজ্ঞাপন নিয়ে শহীদ মিনারে এসে আমরা আন্দোলন স্থগিত করেছি, ঠিক কিনা?
আগামী দিনে অনেক কিছু করার আমাদের আছে। গতকালকে আমি মন্ত্রণালয়ের কথা বলেছি, আমরা বলছি অনেকে মনে করেন যে আমরা আন্দোলন করেছি কল্যাণের অবসরে চেয়ার দখল করার জন্য, অনেকে এটা সোশ্যাল মিডিয়ায় বলার চেষ্টা করে যে আন্দোলন শেষ, এখন ওনারা অবসর কল্যাণ দখল করবে। আমি সবাইকে বলছি যে আমার বিন্দু মাত্র কোনো আগ্রহ নাই। দ্বিতীয়ত মন্ত্রণালয়কে বলেছি, আমি কালকে মন্ত্রণালয়কে সচিবের পিএসকে আমি কালকে ফোন করে বলছি যে আপনি 2টা মেসেজ তাকে দিয়েছি, জোরের পর আমি কালকে তার সাথে কথা বলছি, তাকে বলছি 1 নম্বর মেসেজ হচ্ছে অবসর কল্যাণে আমরা যাব না, কিন্তু যারা যাবে তাদের সম্পর্কে আমরা জানতে চাই, পরিষ্কার বলে দিছি যে আমরা যারা যাবে তাদের সম্পর্কে জানতে চাই, আমাদেরকে নলেজে না দিয়ে কল্যাণ অবসর কোনোভাবে ফর্ম করা যাবে না, পরিষ্কার মেসেজ দিয়ে দিয়েছি তাকে। এবং ওনাকে বলছি যে আপনি ম্যাডামকে বলবেন যে এটা জুনের পক্ষ থেকে এটা দাবি, ওনাকে জানাবেন। বদলির ব্যাপারে বলেছি, আমি কালকে কথা বলছি যে বদলিটা দ্রুত দেন এবং বদলিটা ইনক্লুসিভ হয়, কোনো অংশকে বাদ দিয়ে না, সবাইকে নিয়ে বদলি দিবেন এবং দ্রুত সময়ের মধ্যে বদলি দিবেন। ওনার সাথে প্রায় 5-6 মিনিট আমার কথা হয়েছে। আমরা কিন্তু বসানি, আপনারা এখানে প্রধান শিক্ষক অনেকে আছেন, আপনাদের ব্যাপারে আমরা কিন্তু একটা কাজ করেছি। 4 নভেম্বর আপনারা দেখেছেন জোটের পক্ষ থেকে আপনাদেরকে যাতে আপনার 6ষ্ঠ গ্রেড দেওয়া হয় এবং সহকারী হেডমাস্টারদেরকে যাতে 7ম গ্রেড দেওয়া হয়, এটা নিয়ে আমরা কিন্তু একটা আবেদন দিয়েছি। আবেদন শুধু দিয়ে নেই, ব্যয় কমিশনের মিটিং এর আমরা শেষ করে অতিরিক্ত সচিব জনাব জাকির হোসেন মহোদয়, ওনার সাথে আমরা বসেছিলাম, ওনাকে বলেছি এবং উনি নিজে বলেছেন এটা যে হ্যাঁ মিজানুর রহমান, যে এটা যৌক্তিক দাবি, আমরা যদি এন্ট্রি লেভেলে নাও দিতে পারি অন্তত 5 বছর পরে আমরা তাদেরকে 6ষ্ঠ গ্রেড দেওয়াটা এটা যৌক্তিক মনে করি, এবং 5 বছর পরে সহকারী প্রধান শিক্ষককে 7ম গ্রেড দেওয়াটাকে আমরা যৌক্তিক মনে করি। তো আমাদের এখানেও মানে কাজ করার জায়গা আছে। আমাদের এখন মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা সবগুলো জেলায় সফর করব। অলরেডি প্রায় 20টি জেলায় আমাদের শিডিউল দেওয়া হয়েছে, আগামীকালকে আমাদের প্রোগ্রাম ফরম করে। তো আমরা সবগুলো জেলায় জোটের কমিটি দেব এবং আমাদের উপজেলাগুলোতে কমিটি দেব। আমরা চাই যে আগামী দিনে যারাই ক্ষমতায় আসুক, আমরা যাতে একদিনের নোটিশে যাতে আমরা লক্ষ শিক্ষক শহীদ মিনার হাজির করতে পারি, লক্ষ শিক্ষক সমাবেশ হাজির করতে পারি। কারণ এটা যদি আমরা পারি তাহলে যে কাজটা হবে, যেই সরকারি ক্ষমতায় আসুক আমাদের কথায় কথা কি করতে হবে, বিবেচনায় নিতে হবে। আর আমরা যারা কাজ করছি আপনারা সবাই জানেন যে আমাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির কোনো ব্যাপার এখানে ছিল না। আপনারা এখানে বলেন আপনাদের কারো কাছ থেকে কি আমরা 1 টাকা চেয়েছি আন্দোলনে? বলেন কারো কাছ থেকে চেয়েছি? আমি অন্যায় বলছি, কারো কাছ থেকে আমরা 1টি টাকাও চাইনি। এবং এই আন্দোলনটা আমরা ছাড়া যদি অন্য কোনো পক্ষ এই 20 দিনের আন্দোলন করতো, এখানে টাকা খরচ হতো মিনিমাম 30 কোটি টাকা, আর আমরা মাত্র 30,000 টাকা দিয়ে প্রোগ্রামটাকে শেষ করে আসছি। আমি অনিয়ারে বলছি, আমার মাইক ভাড়া প্রথমে ছিল 1800, পরে 2100, আর আমার ব্যানার ট্যানার মিলিয়ে আমরা এই প্রোগ্রামটাকে করে আসছি। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আমি এই কাজটাই হয়েছে আমাদের। তো আমরা যেহেতু এত বড় আন্দোলন যেখানে লক্ষ লক্ষ টাকা ইনকামের একটা সুযোগ ছিল, হাত ছাড়া আমরা করেছি, এখানে এখন অবসর কল্যাণে বসার আমাদের সুযোগ আছে। কারণ আমরা যদি বলি আমাদেরকে দিতে হবে, মন্ত্রণালয় না দিয়ে পারবে না। এখন পারবে? এখন পারবে? কোনো সুযোগ নাই, কারণ পরের দিন 2 চলে যাবে। কিন্তু আমরা যাচ্ছি না, তো আমরা অবসর কল্যাণ ছেড়ে দিলাম, লক্ষ লক্ষ টাকা ইনকাম ছেড়ে দিলাম। তাহলে আমরা আগামী দিনেও ইনশাল্লাহ কোন রকমের ডিরেল হওয়ার কোনো সম্ভাবনা আমাদের মধ্যে থাকবে না। আমি জোটের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে বলছি যে আপনারা যদি কারোর মধ্যে এরকম মানে এই জাতীয় বিষয় যদি আমাদের জানি আমরা যে কেউ আপনার ডিরেল হয়েছে, টাকা পয়সা কামানোর চিন্তা করছে, আমরা কিন্তু সাথে সাথে এখান থেকে কিক আউট করে দিব। এবং ইতিমধ্যে আমরা যারা এই জাতীয় কিছু লোক আমাদের এখান থেকে কিক আউট করে আমরা সরাই দিছি। এখানে যারা আছে নিরেট ভালো মানুষ, এই যে আমার পাশে বসা একেবারে নিরেট ভালো মানুষ, যাদেরকে আপনার লক্ষ কোটি টাকা দিয়ে কিনতে পারবে না ইনশাল্লাহ। তো সুতরাং আমি শেষ করব আমার আলোচনা, আমি শেষ করছি। আচ্ছা, আমি আমার যেহেতু নামাজের টাইম, আমি আর কথা বলবো না। আমি এইটুকু আপনাদেরকে বলবো যে আগামী দিনে জোটের পক্ষ থেকে যদি আহ্বান জানানো হয় যে 5 দিন পরে শহীদ মিনারে 2 লাখ শিক্ষকের আপনার দরকার, আপনারা যাবেন তো ইনশাল্লাহ? একটু হাত উঠাই দেখান, যাবেন তো ইনশাল্লাহ? আমরা কথা দিয়ে গেলাম জাতীয়করণ প্রত্যাশী জোট আপনাদের বৈষম্য দূর করার যে আন্দোলন শুরু করেছেন, যতদিন পর্যন্ত জাতীয়করণের সুস্পষ্ট ঘোষণা না আসবে, এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এই অব্যাহত সংগ্রাম
ইনশাআল্লাহ। সকলকে সংগ্রামী সালাম জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।